আসসালামু আলাইকুম, আমি বুশরা। আমার চ্যানেল রাঁধুনি গিন্নির সংসার এর চতুর্থ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই সপ্তাহটা আমার মূলত কেটেছে কিছুটা রমজানের প্রস্তুতি নিতে, যেহেতু আগামী সপ্তাহে ভোট দেওয়ার জন্য আমার একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে। শীত আসার পর থেকেই আমি ভাবছিলাম অনেক দিন থেকে যে আমি একটা অরেঞ্জ কেক বানাবো, তো সময় সুযোগ মিলে সেটার হয়ে উঠছিল না। তো এই সপ্তাহে একটু রিল্যাক্স পেয়ে আমি ভাবলাম একটা কেক বানিয়ে নিই। এই তো বানিয়েছি। যেহেতু রাইস কুকারে পানির ভাপে বানিয়েছি তাই দেখতে হয়তো খুব ভালো হয়নি, কিন্তু খেতে টেস্টি হয়েছিল। আর আপনাদের মনে আছে আমি ওই যে একটা ফ্যামিলি ডে অ্যাটেন্ড করেছিলাম আমার হাজব্যান্ডের অফিস থেকে, তো সেখানে ওদের কমন গিফট হিসেবে ছিল এই প্রেশার কুকারটি। সত্যি বলতে এটা দেখার পর আমার মন খুব ভালো হয়ে গেছে, কারণ আমি এই ধরনের একটা প্রেশার কুকার অনেক দিন থেকেই নেব ভাবছিলাম। আমার যেটা আছে বাসায় সেটা হলো একটু পুরানো ধাঁচের, মানে যেগুলোর ঢাকনা ভেতরে আটকে আর কি। তো এটা ঢাকনাটাও বাইরে আটকে। আর আমি প্রথম রান্নার একটু ট্রাই করে দেখছিলাম যে প্রেশার কুকারটা কেমন। তো প্রথমেই ধুয়ে স্টিকার তুলে নিয়ে তারপর আমি একটু গরুর মাংস বসিয়েছি। আর রান্না করতে গিয়ে দেখলাম এটা আমার আগেরটার থেকে একটু আলাদা। এটার কাজের যে সিস্টেম সেটা একটু ডিফারেন্ট। তো কীরকম ডিফারেন্ট সেটা আপনাদের বলছি। এটাতে প্রথমে খুব হাই হিটে রান্না করতে হয়, তাহলে প্রেশার হয়। আর প্রেশার হয়ে গেলে তারপর হিট কমিয়ে দিয়ে রান্না করতে হয়। যে বিষয়টা ওই অন্য প্রেশার কুকারগুলোতে আলাদা। সেগুলোতে আপনি অল্প হিটে বসান বা বেশি হিটে বসান, আপনার যদি ভেতরে প্রেশার তৈরি হয় তাহলেই ওই হুইসেল হবে। কিন্তু এটাতে হুইসেল সাধারণভাবে আসে না। ওই ঢাকনার হাতলের উপরের যে ছিদ্র দেখছেন সেখান দিয়ে সব গ্যাস বের হয়ে যেতে থাকে, তাই হুইসেল আসে না। তারপর একটু ম্যানুয়াল ঘেঁটে দেখলাম যে এটার ক্ষেত্রে স্টিম তৈরি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে। তারপর সেই পানির স্টিমে নির্দিষ্ট পরিমাণ প্রেশার আসলেই তারপর হুইসেল হবে বা ওই ভেন্টটা বন্ধ হবে। যেটা একদিক থেকে আমার কাছে ভালো মনে হয়েছে, আর একদিক থেকে মনে হয়েছে অন্যগুলোই ভালো। যাই হোক, তারপর পানি দিয়ে আমি ঢাকনা আটকে বেশি হিটে রেখেছিলাম। তারপর আমার হুইসেলও এসেছিলো, সব কিছু ঠিকঠাক ছিল এবং রান্নাও বেশ মজার হয়েছিল। তবে গরুর মাংস রান্নার রেসিপি আজকে দিচ্ছি না, আজকে শুধু আমি প্রেশার কুকার সম্পর্কেই বললাম। এই হলো রান্নার ফাইনাল লুক। ইয়ামি, রাইট? তারপর রান্নাবান্না শেষ করে খেয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা একটু চা খেয়ে তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম। বেশ কয়েকদিন থেকে আমার হাজব্যান্ডের একটু গলাটা ভাঙা, মানে একটু সর্দি সর্দি লেগেছে আর কাশি হচ্ছিল, তাই একটু মশলা চা বানাচ্ছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ আর সাথে আদা দিয়ে পানিটা বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি একটু চা বানিয়ে নিচ্ছি। এভাবে ফোটানো পানিটাও খেলে ভালো, এটাও সর্দি কাশির জন্য বেশ উপকারী। কিন্তু আমরা যেহেতু সন্ধ্যাবেলা একটু চা খাই তাই চাই করে নিচ্ছিলাম আমরা। আমার মতো এভাবে চা পাতায় গরম পানি ঢেলে চা খাওয়ার অভ্যাস কি আপনাদের আছে? কে কে এভাবে খান আমাকে একটু জানাবেন তো। আমার মনে হয় চিনি ছাড়া এইভাবে তৈরি চা থেকে যে স্মেল পাওয়া যায় তা অন্য কোনোভাবে তৈরি কোনো চা থেকেই পাওয়া যায় না। আর এই চায়ের সাথে টা হিসাবে আমি আমার সেদিনের বানানো অরেঞ্জ কেকটা নিয়ে নিয়েছিলাম। আর বাসায় যেহেতু পুদিনা পাতা ছিল আমি একটু পুদিনাও চায়েতে দিয়ে দিয়েছিলাম। পুদিনার স্মেল চায়ে অস্থির। আর তারপর চলে গেলাম বাইরে। রাজশাহীর লাইটিং দেখেই বুঝতে পারছেন। তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি আমার বারান্দার গাছগুলোর জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট আর কিছু ইনসেকটিসাইড কিনে নিয়েছি, কারণ রিসেন্টলি আমি দেখছিলাম আমার কিছু গাছে স্কেল ইনসেক্ট আর মিলিবাগ দেখা যাচ্ছে। আর পরের দিন আমি সব কিছু নিয়ে বসেছি গাছগুলো রিপোর্টিং করতে, আর সবগুলোতেই কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট আর সব কিছু দিয়ে দিতে। বারান্দার গাছগুলোর অনেক দিন থেকেই কোনো যত্ন নেওয়া হচ্ছিল না, আর এই সুযোগে সবগুলোকে আমি আবার সাজিয়ে নিয়েছি। এই হলো আমার বারান্দা বাগান। আর সব কিছু করতে করতে আমার বিড়াল অবশ্যই আমার পাশাপাশি থাকবে। ও এতক্ষণ এসে বেশ কয়েকবার মাটি উল্টেছে। আর এর মধ্যে আমি অনেকটা খেসারি ডাল পেস্ট করে তারপর পোর্শন করে ফ্রিজে রেখেছিলাম। এবার সবগুলোকে তুলে বক্সে নেওয়ার পালা। আর এটা আমার রমজানের প্রিপারেশনেরই একটা অংশ। প্রতিদিন অনেক সময় ডাল ভিজাতে মনে থাকে না, আর প্রতিদিন এই ডাল পেস্ট করাও একটা কঠিন ব্যাপার মনে হয় নিজের কাছে ইফতারের আগে ঝামেলায়। তো আমি আগেই ডাল সবগুলো, মানে আমার প্রতিদিন যে পরিমাণ লাগবে, আমরা যেহেতু দুজন, তো ওইভাবে পোর্শন করে
রেখেছিলাম ফ্রিজে, এখন বক্সে তুলে নিচ্ছি। আর এর মধ্যে দেখুন কার সাথে আমার দেখা হলো বাজারে। ও বসে বসে মাছ পাহারা দিচ্ছিল। আমার মনে হয় এখানে যে আছে মাছ বিক্রি করছেন ওনার এটা পোষা বিড়াল। হাত দিলেও কোনো রিয়াকশন দেখাচ্ছিল না। আর বাজার থেকে কিনে এনেছি ট্যাংরা মাছ। এটা আমার খুব প্রিয় মাছ, কিন্তু কাটতেই যাই একটু ঝুঁকি। তারপরেও ধরে ধরে চেষ্টা করছিলাম কেটে নিতে। মাছ কাটা শেষ, এবার ধোয়াধুয়ির পালা। ধুয়ে নিচ্ছি, কেচি চাকু যা ছিল আর চপিং বোর্ডটাও। এরপর মাছ ঘষার মাটির পাত্রে একটু ঘষে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর বাজার থেকে ধনেপাতা কিনে এনেছিলাম, সেগুলো বেছে ধুয়ে ফ্রিজে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু অনেকগুলো, তাই ধুতে একটু বেশি সময় লেগেছে। আমি কয়েক পার্ট করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পর কিছু অংশ আমি এভাবেই বক্সে তুলে রাখছি, কাটাকাটির ঝামেলায় যাচ্ছি না। আর কিছুটা অংশ আমি কেটে তারপর পেস্ট করে রাখবো ফ্রিজে, রমজান মাসে বোরহানিতে বা বিভিন্ন ধরনের গ্রিন সস হিসেবে খাবারের সাথে ইজিলি সার্ভ করার জন্য। সবগুলো কেটে আমি এখানে একটা গ্রাইন্ডার জারে তুলে নিচ্ছি। আর সাথে কাঁচামরিচ, সরিষার তেল, লবণ আর একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা বক্সে তুলে তারপর সংরক্ষণে যাচ্ছি। ওভারনাইট ফ্রিজিংয়ের পর এটা আমি দ্বিতীয় দিনে বের করেছি। আবার বের করেছি ওই যে না কেটে রাখলাম ওইটা দেখানোর জন্য যে আমি সেটাকে কিভাবে প্রসেস করছি। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই এভাবে ধরে মুঠি দিয়ে দিয়ে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এটা করতে আমার খুব ইন্টারেস্টিং লাগে। আর এই তো, তবে খুব বেশিক্ষণ করা যাবে না, এটা মনে রাখতে হবে। আর খুব বেশি সময় যদি বাইরে থাকে এগুলো আবার একসাথে লেগে যাবে, তো সেক্ষেত্রে সাবধান হতে হবে। তো কেমন লাগছে আমার ভিডিও সেটা জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।